নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, যদি রং বেরঙের ফুল গাছে আমাদের বাগান ভরে যায় তাহলে একজন ফুলপ্রেমী মানুষ হিসেবে প্রত্যেকের মন আনন্দে মেতে ওঠে। গ্রীষ্মের বাগান বলুন বা শীতের বাগান, যে কোনো বাগানে একটি গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে হলে একদম শুরু থেকে তার প্রস্তুতিটা ভালো হতে হয়। যে নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসে আমরা যদি সেই গাছটিকে লাগিয়ে দিই তাহলে অবশ্যই সেই গাছটিকে ফুল হবে। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা গাছ কিন্তু ফুল দেবে, কিন্তু একটা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে, অর্থাৎ আশানুরূপ ফুল পেতে হলে শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে এর মাটি প্রস্তুতি। আজকের ভিডিওতে আমরা গ্রীষ্মের বাগানের গাছগুলোর জন্য কিভাবে মাটি প্রস্তুত করব সেটা হাতে কলমে আপনাদের সাথে শেয়ার করব। গ্রীষ্মের বাগানের গাছগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা, আমার পিছনে ফুল ফুটে আছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এগুলো জবা ফুল গাছ। এই ধরনের যে শিউলি ফুল গাছ, জবা ফুল গাছ, এখানে একটা আছে টগর ফুল গাছ বা মুসান্ডা বলুন, অ্যালামন্ডা বলুন, এই ধরনের যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে 12 মাসি ফুল গাছ। অর্থাৎ এই গাছগুলো একবার লাগালে সেই গাছ থেকে আমরা বছরের পর বছর ফুল পাবো এবং বছরের পর বছর আমাদের বাগানে থেকে যাবে, অর্থাৎ এগুলো পার্মানেন্ট ফুল গাছ। আর শীতের বাগানের মতোই গ্রীষ্মের বাগানেও কিছু সিজন ফুল গাছ পাওয়া যায়, যেমন সূর্যমুখী, দোপাটি, জিনিয়া, এই ধরনের ফুল গাছগুলো। তো আজকের ভিডিওতে আমি মূলত গ্রীষ্মের বাগানের পার্মানেন্ট যে সমস্ত ফুল গাছগুলো আছে বা স্থায়ী ফুল গাছগুলো আছে সেই গাছগুলোর জন্য কি ধরনের মাটি প্রস্তুত করব এবং সেই গাছগুলোকে আমরা কি ধরনের টবে লাগাবো এবং কিভাবে যত্ন পরিচর্যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখুন আমি এখানে টব বোঝাই করে প্রথমে মাটি নিয়েছি এবং সেই মাটির মধ্যে দেখতে পাচ্ছেন যে কত ঘাসপালা উঠে এসেছে। গ্রীষ্মের বাগানের যে সমস্ত গাছগুলো পার্মানেন্ট ফুল গাছগুলো লাগাবো সেগুলো কিন্তু আমি আগেই বললাম যে দীর্ঘদিন ধরে থাকবে, ফলে আমরা সবসময় চেষ্টা করব এই গাছগুলোর জন্য জৈব সার আমরা প্রেফার করব এই গাছের মাটি প্রস্তুতির জন্য। আমরা প্রথমেই বাগানের বেলে দোআঁশ মাটি জোগাড় করব, যে মাটিতে বালির ভাগটা একটু বেশি থাকবে, একদম আঠালো মাটি হবে না, ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি আমরা নেব। মোটামুটি 60 থেকে 70 ভাগ মোটামুটি আমরা বেলে দোআঁশ মাটি নেব। এবার অনেকের কাছেই বেলে দোআঁশ মাটিটা থাকে না, আপনারা হচ্ছে এঁটেল মাটি বা যদি মাটিটা একটু আঠালো টাইপের বা টাইট ধরনের মাটি হয় সেটাকে খুব ভালো করে প্রথমে গুঁড়িয়ে নেবেন। গুঁড়িয়ে নিয়ে এটাকে শুকিয়ে নেওয়ার পর সেই মাটির সাথে আপনারা চাইলে কিছুটা কোকোপিট বা কনস্ট্রাকশনের মোটা দানার বালি বা ধানের যে কুড়ো বা চিটে সেগুলোকে আমরা মিশিয়ে মোটামুটি 70 ভাগ মতো করে নেবেন। অর্থাৎ এই টবটাকে যদি আমরা 10টা ভাগে ভাগ করে নিই, আরো সহজভাবে বললে আমরা যদি 10 টব মাটি তৈরি করি 10টা গাছের জন্য, তাহলে হচ্ছে 7টা টব এরকম ভর্তি করে সেই বেলে দোআঁশ মাটি সেটা নেবেন। বাকি থাকছে 30 ভাগ, সেই 30 ভাগ নেবেন, মানে বাকি থাকছে 3 টব, সেই টবে নেবেন হচ্ছে গোবর সার। খুব ভালো করে শুকিয়ে নেওয়া, রৌদ্র দিয়ে না শুকানোই ভালো, ছায়া জায়গায় শুকিয়ে নেওয়া অন্ততপক্ষে 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর সার নিতে হবে 30 ভাগ। এবার এই যে বেলে দোআঁশ মাটি বললাম সেটা এবং গোবর সার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আপনারা চাইলে এগুলোকে মিশিয়ে একটা জায়গায় গাদা করে রাখতে পারেন। আমি যেমন বাগানের বেলে দোআঁশ মাটি নিয়ে এসে রেখেছি সেটা দেখালাম, এবং সেই মাটি এবং গোবর সার একসাথে মিশিয়ে যে রেশিওতে বললাম সেই রেশিওতে অনেক পরিমাণে মিশিয়ে নিয়ে এক জায়গায় চাপা দিয়ে ছায়া জায়গায় এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাটির মধ্যে কিছু অতিরিক্ত সার প্রয়োগ করব। অতিরিক্ত সার প্রয়োগ বলতে আমরা এখানে মোটামুটি ধরুন এক একটা গাছের জন্য গ্রীষ্মকালীন যে সমস্ত পার্মানেন্ট ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলো অন্ততপক্ষে 10 ইঞ্চি টবে লাগাতে হবে। তো 10 ইঞ্চি সাইজের টবের জন্য আমরা মোটামুটি 50 গ্রাম হাড় গুঁড়ো নেব। হাড় গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, যা গাছের শিকড়ের বা মাটির নিচের অংশের বিকাশ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। বাকি 50 গ্রাম নেবেন হচ্ছে শিং চাচা বা হর্নমিল। শিং চাচা বা হর্নমিলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা গাছের সবুজ অংশের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। মাটির মধ্যে অনেক সময় কৃমি বা বিভিন্ন ধরনের জীবাণু মাটির মধ্যে বাসা বাঁধে বা মাটির মধ্যে থাকে। তো সেইখান থেকে গাছের শিকড়কে রক্ষা করার জন্য আমরা মোটামুটি 20 থেকে 25 গ্রাম করে দেব হচ্ছে নিম খোল। আর দেবেন সরষার খোল গুঁড়ো করে নিতে হবে 50 গ্রাম। সরষার খোলের পরিবর্তে আপনি বাদাম খোলও নিতে পারেন। তো এই উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, দিয়ে ওই যে মাটিটা বললাম 70 ভাগ বেলে দোআঁশ মাটি, 30 ভাগ গোবর সার, তার সাথে এই উপাদানগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। আমি যে রেশিওটা বললাম সেই রেশিওই, মানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে গোবর সার এবং মাটি এক জায়গায় মেশানো রয়েছে। তারপরে সেখান থেকে সেই মাটিটা নিয়ে
আমি তার সাথে আরও যে সমস্ত উপাদানগুলো বললাম সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এই গ্রীষ্মের গাছগুলোকে লাগাবো বলে এরকম টব ভর্তি করে এগুলো রেখে দিয়েছিলাম। এইটাকে আপনারা কি করবেন, এবার হালকা জল দিয়ে রাখবেন, ময়েশ্চার রাখবেন। শুকনো অবস্থায় হলে এটা ডিকম্পোস্ট হতে দেরি হবে। এবার দেখুন এই সমস্ত যে সমস্ত হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো কিন্তু যে মাটিতে দিলেই গাছ পরের দিন থেকে খাবার সংগ্রহ করবে তা কিন্তু নয়। এটা মাটির সাথে ডিকম্পোস্ট মাটির সাথে পচে মিশবে, তারপরে গাছ কিন্তু সেখান থেকে খাবারটা নিতে পারবে। এই জন্য আমরা যদি আজকে এই ফার্টিলাইজারগুলো গাছে ব্যবহার দিই, সেক্ষেত্রে সেখান থেকে পুষ্টিগুণ পেতে গাছের মোটামুটি 20 থেকে 25 দিন সময় লেগে যাবে। এই জন্য আমরা ডিকম্পোস্টের কাজটি আগে থেকেই করিয়ে নেব। অর্থাৎ এই জন্য আমরা যখন গাছ লাগাবো বলে মনস্থির করব, তার অন্ততপক্ষে যদি 1.5 থেকে 2 মাস আগে করতে পারি খুব ভালো হয়। আপনারা অন্ততপক্ষে 25 থেকে 30 দিন আগে এইভাবে মাটিটাকে প্রস্তুত করে নিয়ে সমস্ত মাটিটা এক জায়গায় রেখে সেটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন এবং ময়েশ্চার রাখবেন, অর্থাৎ জলের ছিটা দিয়ে রাখবেন, ভিজে ভিজে ভাব রাখবেন, একদম কাদা করবেন না। অথবা যে সমস্ত টবগুলোকে গাছগুলো লাগাবেন সেই টবের মধ্যে ভর্তি করে রেখে দেবেন এবং এই টবগুলোতে জল দেবেন, কিন্তু যখন গাছ লাগাবেন তার আগে মাটিটাকে ড্রাই করে ফেলবেন, তা নাহলে গাছগুলো লাগাতে এইভাবে করলে কি হবে, পুরো একদম ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ খাবারটা একদম পুরো প্রস্তুত। এবার গাছটাকে যখনই আমি লাগাবো টবের মধ্যে, তখনই কিন্তু গাছটা সেই মাটিটাকে ধরে নেবে এবং গাছের গাছের কিন্তু যে বৃদ্ধি সেটা খুব সুন্দরভাবে হতে থাকবে। এবার রাসায়নিক সার আমরা চাইলে এর মধ্যে দিতে পারি, কিন্তু রাসায়নিক সার পার্মানেন্ট গাছগুলোর জন্য না দেওয়াটাই ভালো। রাসায়নিক সার কি করে, গাছকে খুব দ্রুত পুষ্টি দিয়ে দেয়, গাছ যতটা পারে নিতে পারে, বাকি পুষ্টিটা নষ্ট হয়ে যায় এবং দেখা যাচ্ছে গাছ যদি সেই পুষ্টিটাকে সংগ্রহ করতে না পারে, মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার থাকার দরুন কিন্তু গাছ অনেক সময় মারা যেতে পারে। আর আমরা যে সমস্ত জৈব সারগুলোর কথা বললাম, সেই উপাদান যদি মাটিতে বেশি হয়ে যায়, গাছ কিন্তু কোনোভাবেই মারা যাবে না এবং সেই পুষ্টিগুণ কিন্তু মাটি থেকে নষ্ট হবে না, মাটির মধ্যে থাকবে। গাছ যত মানে যখন প্রয়োজন গাছ সেখান থেকে ধীরে 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 সেই পুষ্টিগুণটা সংগ্রহ করবে। এইবার আমরা কি করলাম, এইরকম ভাবে পুরো টব ভর্তি করে মাটিটাকে রেখেছি। এবার আমরা রিপোর্ট কিভাবে করব, যখন আমরা গাছগুলোকে রিপোর্ট করব, আমরা কখনোই এইরকম পুরো ভর্তি টবে মাটি দিয়ে আমরা গাছ রিপোর্ট করব না। আমরা প্রথমে দেখুন, আমি একটা শিউলি ফুল গাছ নিয়ে এসেছি, খুব খারাপ কন্ডিশন ছিল, নার্সারি থেকে নিয়ে এসেছি। শিকড় বা একদম পুরো দেখতেই পাচ্ছেন প্রচুর ঘাস আগাছা হয়েছে এবং কিছু অংশ শুকিয়েও গিয়েছে। এই শুকনো অংশগুলোকে আমি এখনো কাটিনি, ভিডিওটা করব বলে। এইগুলোকে আমরা কেটে দেবো, শুকনো অংশগুলোকে। আপনারা যখন নার্সারি থেকে নিয়ে আসবেন চারা গাছ, সেটা কিন্তু সতেজ গাছ নিয়ে আসবেন এবং গাছটার মধ্যে যাতে একটা সম্ভাবনা থাকে, সেই গাছটা থেকে যাতে ভালো আমরা রেজাল্ট পেতে পারি সেই ধরনের গাছ নিয়ে আসবেন। দেখুন এই গাছটা ছোট্ট গাছ হলে কি হবে, এখান থেকে যে এখানে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এদিকেরটা 6 7 8 9 10টা ব্রাঞ্চ বেরোচ্ছে। এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে একটা বুশি শেপ করা যাবে। আর এটা একটা বললো এটা একটা হাইব্রিড শিউলি ফুল গাছ, জানি না এটা হাইব্রিড কিনা নাকি দেশি ভ্যারাইটি, তো লাগালে পর আমরা বুঝতে পারবো। তো এই গাছটা আমরা নিয়ে এসেছি। এবার আমরা প্রথমে যেটা করব, এখান থেকে কিছুটা মাটি আমরা তুলে নেব। এতটা মাটিতে আমরা গাছ লাগাবো না, এই সমস্ত অনেকদিন আগে দেখুন মাটিটা তৈরি করা, 1-1.5 মাস হয়ে গেল, যার জন্য এই সমস্ত ঘাস টাসগুলো তৈরি হয়ে গেছে। আমরা প্রথমে মাটিটাকে একটুখানি হালকা করে খুশে নিলে মাটিটাকে সহজেই টব থেকে নামানো যাবে। আমি একটা এরকম টব নিয়ে নিয়েছি, এর মধ্যে এই মাটিটা রেখে দেব। আমি এক টব মাটি নামিয়ে নিলাম। এবার এখানে আমি দুটো কথা বলে নিই। একটা হচ্ছে যে আপনারা চাইলে প্রথমেই এরকম বড় পটে না দিয়ে ছোট সাইজের টবে দিতে পারেন। সেই টবে মোটামুটি 1 মাস 1.5 মাস রাখার পর আবার টব শিফট করতে পারেন। বড় টবে দেওয়ার ক্ষেত্রে কি করব, আমরা পুরো ভর্তি মাটি না দিয়ে আমরা ওইরকম ভাবে অল্প মাটি দিয়ে গাছগুলোকে লাগাবো। এই মাটিটা যখন আমি দিয়েছিলাম তখন প্রথমে আমি টবটাকে প্রস্তুত করে নিয়েছিলাম। তো যারা নতুন গাছ করবেন বা তাদের জন্য বলে দিই যে প্রত্যেকটা টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো থাকে, আপনারা প্লাস্টিকের পটে চাইলেও করতে পারেন, তবে প্লাস্টিকের পটের নিচে যাতে ড্রেনেজ হোল থাকে অর্থাৎ ছিদ্র থাকে সেটা দেখে নেবেন। 2 থেকে 3খানা ছিদ্র থাকতে হবে, তাহলে খুব ভালো হবে। মাটির টবে তো ছিদ্রগুলো করাই থাকে, তো সেই ছিদ্রর উপর কিছু খোলামকুচি বা ভাঙা টবের টুকরো আমরা দিয়ে দেব, যাতে কি হয় এই মাটি গিয়ে সেই ড্রেনেজ হোলটা বন্ধ না হয়ে যায়। 2-3টে ভাঙা টবের টুকরো দেওয়ার পর তারপর মাটি দিয়ে আমরা ভরাট করব। এইবার একদম এই পলিথিনের প্যাকেটটাকে কেটে নেবেন। আমি সুন্দর করে প্যাকেটটাকে কেটে নিই। প্যাকেটটাকে অনেক সময় কি আমরা টেনে প্যাকেটটাকে বাঁচানোর চেষ্টা করি, না কেটে আমরা সুন্দরভাবে যদি খুলে নেব, তাহলে কিন্তু প্যাকেটটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। কিন্তু
সেটা করতে গেলে গাছটার অনেক ক্ষতি হতে পারে। আমরা এবার কি করব, সাইডের কিছু মাটি আমি ভেঙে দিচ্ছি, রুট বলটা রেখে কিছুটা মাটি আমি ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পরে মাঝ বরাবর গাছটা সুন্দর করে বসিয়ে দেব। এবার সাইডে আমরা অনেকটা ফাঁকা জায়গা রেখে মাঝের যে অংশটায় গাছটা লাগালাম সেইখানে যাতে ফাঁকা না থাকে, অর্থাৎ পুরো শিকড়টাকে আমরা ঢেকে দেব। জানেন যে গাছ লাগানোর পরে গাছটাকে ভরপুর জল দিয়ে দিতে হয়, তো আমরা সাইড দিয়ে ভর্তি করে গোড়া ভাসিয়ে একদম, আমরা গোড়ায় জল দিচ্ছি না, এতে মাটিটা ভেঙে যেতে পারে, আমি একদম টব ভর্তি করে জল দিয়ে দিলাম। তো আমরা এবার এই গাছটিকে সরাসরি রোদ্দুরে না দিয়ে 1 দিন বা 2 দিন একটু সেমি শেড এরিয়াতে রাখবো। তারপরে গাছটা সরাসরি সূর্যালোক আসে এবং পর্যাপ্ত পরিমাণে রোদ আসে এইরকম জায়গায় গাছটিকে রেখে দেব। এর পরবর্তী পরিচর্যা কি হবে, গাছটির আমরা কিছুদিন বাদেই এর পরিবর্তন দেখতে পাবো, অর্থাৎ গাছটা মাটির সাথে লেগে গেলে গাছের যখন আবার এই পাতাগুলো বড় হতে শুরু করবে, পাতাগুলো নতুন নতুন ব্রাঞ্চ এই আসবে, তখন আমরা গাছে অতিরিক্ত সার আবার দিতে থাকবো। দেখুন এই কথাটুকু বলতে গিয়ে আমি অতখানি জল দিলাম, প্রত্যেকটা পুরো জলটা কিন্তু সুন্দরভাবে এই যে নিচে দিয়ে ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে গেল। দেখুন আপনারা যখনই মাটিটা তৈরি করবেন যাতে এই রকম উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ গরমের গাছগুলো সামনেই বর্ষাকালের মধ্য দিয়ে যাবে, তাই বর্ষায় যাতে মাটিতে জল না জমে যায় সেদিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো যেটা বলছিলাম, এবার যখন গাছে মোটামুটি পাতাগুলো কচাতে শুরু করবে, পাতাগুলো বড় হতে শুরু করবে, অর্থাৎ আজ থেকে 15 দিন বাদে আমরা গাছে অ্যাডিশনাল ফার্টিলাইজার দেবো। অ্যাডিশনাল ফার্টিলাইজার বলতে আমরা প্রতি 15 দিন অন্তর সরষার খোল ভেজানো যে তরল সার, গাছের যে অত্যন্ত প্রিয় একটা জিনিস, সেই সরষার খোল ভেজানো তরল সার আমরা গাছে দেব প্রতি 15 দিন অন্তর। আর প্রতি মাসে একবার করে আমরা যে মাটিটা, এবার এই যে অতিরিক্ত মাটিটা তুলে রেখেছি, এবার করব কি, এখানে মোটামুটি প্রতি মাসে মানে এবার কিছুটা মাটির লেয়ার দিতে দেবো, মোটামুটি 2 ইঞ্চি করে মাটির লেয়ার দিতে থাকবো। এই হচ্ছে আমাদের যত্ন পরিচর্যা। আর এই সমস্ত আর আমি শিউলি ফুল গাছটার প্রতিস্থাপন দেখালাম। আপনারা গ্রীষ্মের বাগানের যে কোনো ফুল গাছ, পার্মানেন্ট ফুল গাছ একই রকমভাবে মাটি তৈরি করে গাছগুলোর প্রতিস্থাপন করবেন এবং তার রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে, সেটা আশা রাখছি। এবার পরবর্তীতে এই গাছগুলোর যদি কোনো রোগ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা কীটনাশক প্রয়োগ করব। আর মাঝে মাঝে যে আমরা চাইলে একটু যদি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু গাছের যে সৌন্দর্য, গাছের যে রূপ, গাছের যে পাতার উজ্জ্বলতা সেটা খুব সুন্দর হবে। এইবার থাকবে গিয়ে হচ্ছে জলসেচ। নিয়মিত জলসেচ করতে হবে, গাছের গোড়ায় যেন শুকিয়ে না যায় সেদিকটা নজর দিতে হবে, যাতে কাদা না হয়ে থাকে সেদিকটাও নজর দিতে হবে। এইরকমভাবে মাটি তৈরি করলে কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে গাছের শেপ। শুধুমাত্র যে ফুল আনলেই হবে না, গাছটাকে দেখতেও সুন্দর হতে হবে। তো গাছটা বাড়তে থাকুক, গাছটা বাড়বে তখন আমরা এর কাটাই ছাঁটাই করব, কখন কাটাই ছাঁটাই করব, কখন করব না, সেই ব্যাপারগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং নিশ্চয়ই এই গাছটার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।